এখনো কোনো ট্রেন্ডই এসে পৌঁছয়নি। আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা জানালেন। আমি বিশ্বদার কাছে যাবো। বিশ্বদা, এই ভোটটা প্রথম থেকে পরিযায়ী বাঙালি অস্মিতা, বাঙালি পরিযায়ীদের অত্যাচার, এই নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছিল। তার আগে বঞ্চনা, এটা একটা বিষয় ছিল। বিজেপি পাল্টা ধর্মীয় মেরুকরণ, দুর্নীতি, এই বিষয়গুলো এনেছিল। এই দুর্নীতি আজকে শুধু না, গত কয়েক বছর ধরে বিজেপি অভিযোগ করে আসছে দুর্নীতি এবং অনুপ্রবেশকারী, এই দুটো ইস্যু কতটা ভারী বলে মনে হয়? দেখো, দুর্নীতি অবশ্যই একটা ইস্যু, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে দুর্নীতি কখনো ভোটের ইস্যু হয় না। রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে চুরি করবেন, টাকা তুলবেন, এটা বাস্তব সত্য, সাধারণ মানুষ জানে। এটার মধ্যে কোথাও কোনো সমস্যা নেই, সন্দেহ নেই। রাজনীতি করতে গেলে টাকা লাগে। ধরো তুমি রাজনীতি করছো, তোমার বাড়িতে সকালবেলা 50টা লোক এসছে, এক কাপ করে যদি তুমি চাও খাওয়াও, 5 টাকা করে তো লাগবে রে ভাই। 250 টাকা তোমার আসবে কোত্থেকে? রাজনীতি করতে গেলে টাকা লাগে। কিন্তু হ্যাঁ, দুর্নীতিটা একটা ইলেকশনে, আজকের দিনে একটা সময় যদি আমি দেখি যে রাজীব গান্ধী, ভিপি সিং যে নারা তুলেছিলেন, গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়, তখন সবাই বিশ্বাস করেছিল। দুর্নীতির ইস্যুতে কিন্তু রাজীব গান্ধী সরকার কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু এখনকার দিনে দুর্নীতিটা বিরাট বড় ইস্যু বলে আমার অন্তত মনে হয় না। তার থেকে এবারের ভোট অনেক বেশি অন্য ইস্যু ভিত্তিক। 1, SIR, 2, হিন্দু মুসলিম, মানে ধর্মীয় মেরুকরণ। পশ্চিমবঙ্গে হ্যাঁ, ধর্মীয় মেরুকরণ প্রবলভাবে শুরু হয়েছে এবং এটা প্রতি বছর বাড়ছে। এখনো মানে আমি বলবো না যে একদম 100% হয়ে গেছে, 100% হয়নি নিশ্চিতভাবেই, কিন্তু ধর্মীয় মেরুকরণ বাড়ছে। এটা একটা বড় ইস্যু। SIR একটা বড় ইস্যু, তার কারণ বহু মানুষকে SIR এ নাম তোলার জন্য আসতে হয়েছে, আবার ভোট দেওয়ার জন্য আসতে হয়েছে, আবার ট্রাইব্যুনালে আসতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে। এটা একটা বড় ইস্যু, ধর্মীয় মেরুকরণ বড় ইস্যু। এবং একটা প্রতিষ্ঠান বিরোধী, যেহেতু 15 বছরের সরকার আছে, একটা প্রতিষ্ঠান বিরোধিতা আছে। কিন্তু আমি যেটা বললাম, পশ্চিমবঙ্গে রাজনীতিতে প্রতিটা জেলা, তুমি যদি কোচবিহার থেকে ধরো, সেই প্রথম সিট মেকলিগঞ্জ আর লাস্ট সিট সাগর, তাহলে প্রতিটা জেলার চরিত্র সম্পূর্ণ আলাদা। কোনো জেলায় SC ভোট বেশি, যেমন কোচবিহার জেলায় পুরোটাই অলমোস্ট SC ভোট এবং মুসলমান ভোট। মুসলমান কম আছে কিন্তু SC ভোট। এবার এই জেলায় নানা রকমের, আমাদের এখন তো পরিবর্তন হয়ে গেছে, আমরা জানতাম না SC ভোট কি, মতুয়া ভোট কি, রাজবংশী ভোট কি, জানা ছিল না। এখন SC ভোট, মতুয়া ভোট, রাজবংশী ভোট এবং ব্লক ভোট শুরু হয়েছে। আমি জেলা ধরে ধরে আসবো তোমার কাছে। 29টাতে এগিয়ে তৃণমূল, বিজেপি 48টাতে। শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ, পার্থর কাছে চলে যাব। শিলিগুড়ি থেকে পার্থ আছে, শঙ্কর ঘোষ, গৌতম দেব, কি অবস্থা? গণনা কি শুরু হয়েছে? এখনো পর্যন্ত ট্রেন্ড কি কিছু পাওয়া যাচ্ছে? না, তোমাকে প্রথমে জানি কি এখনো ট্রেন্ড কিছু আসেনি, এবং যে পোস্টাল ব্যালট গণনা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা, যদিও সরকারিভাবে এখনও কিন্তু ঘোষণা হয়নি যে পোস্টাল ব্যালট গণনা শুরু হলো কি হলো না। কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে পোস্টাল ব্যালট গণনা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এই শিলিগুড়ি কলেজ যেখানে আমরা দেখছি, এখানে কিন্তু দার্জিলিং জেলার সমতলে 3টি কেন্দ্রের গণনা হবে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া। অন্যদিকে দার্জিলিংয়ে বিধানসভার গণনা হবে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ এবং কার্শিয়াংয়েরটা কার্শিয়াং কলেজ এবং কালিম্পংয়েরটা কালিম্পং কলেজ। এখনও কিন্তু পাহাড় এবং সমতল মিলিয়ে এই যে দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পং মিলিয়ে যে 6টি কেন্দ্র, এখনও কিন্তু কোনো রকম ট্রেন্ড আসেনি। তবে আমরা যেটা খবর পাচ্ছি যে জায়গায় কিন্তু ইতিমধ্যে পোস্টাল ব্যালটটা কিন্তু গণনা শুরু হয়েছে, এবং স্বাভাবিকভাবেই যে পোস্টাল ব্যালট যেহেতু শুরু হয়েছে এবং ট্রেন্ড এখনও আসেনি, কিছু সময় লাগবে। কেননা যারা দায়িত্বে থাকেন, আমাদের তো মিডিয়া সেন্টার অব্দি অ্যালাউ করা যায়, তার বাইরে কিন্তু আমরা অ্যালাউ নেই। স্বাভাবিকভাবেই ট্রেন্ড আসতে সময় লাগবে, এবং পোস্টাল ব্যালট গণনার পরে কিন্তু এক এক করে রাউন্ডগুলো বাড়বে। শিলিগুড়িতে যেমন 14 রাউন্ড হবে, মাটিগাড় নকশালবাড়িতে 18 রাউন্ড গণনা হবে, ফাঁসিদেওয়াতে 15 রাউন্ড গণনা হবে, কালিম্পংয়ের ক্ষেত্রে 12 রাউন্ড, এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু 14 রাউন্ড, এবং কার্শিয়াংয়ের ক্ষেত্রে 17 রাউন্ড গণনা হবে। এবং বেশ কিছু সময় লাগবে, কেননা এখন 8টা বেজে গেছে
এবং ধাপে ধাপে করে কিন্তু এগিয়ে। এবং আমরা সকালবেলা যেমন শিলিগুড়ি কাউন্টিং সেন্টারে গৌতম দেব তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তারা যখন এলেন, গৌতম দেব তিনিও যথেষ্ট আত্মপ্রত্যয়ী যে তিনি জিতবেন। শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী, তিনি সরাসরি সাংবাদিকের সঙ্গে কথা না বলেও তিনিও কিন্তু তার পরিষ্কার জানিয়ে দেন শরীরী ভাষায় যে তিনি আবারও কিন্তু জিতছেন এই শিলিগুড়ি থেকে। কারণ এই দার্জিলিং আসনে যে আমাদের দার্জিলিং জেলায় 5টি আসন রয়েছে এবং গত যদি 21-এর নির্বাচনে এটিকে দেখি তাহলে দার্জিলিং জেলায় কিন্তু 5টি আসনে গতবার 5টিতে কিন্তু বিজেপি জিতেছিল। অন্যদিকে কালিম্পংয়ে 1টি আসন, সেখানে কিন্তু জিতেছিল বিজেপি সেখানে পরাজিত হয়েছিল। এবার কি হয় সেদিকে অবশ্যই পাহাড় থেকে সমতল যেমন নজর রয়েছে, তেমনি রাজ্যেরও কিন্তু নজর রয়েছে শিলিগুড়ি তথা দার্জিলিংয়ের এই দেখা যাক এখনো পর্যন্ত কিছুই হয়নি, মাত্র 8:30টাও বাজেনি এখনো পর্যন্ত। বিশ্বদা, 8:30টাও বাজেনি। আমরা যাদের সঙ্গে কথা বললাম এখনো পর্যন্ত তারা বলছেন কোনো ট্রেন্ড বাইরেও আসেনি, কিচ্ছু আসেনি। আমি তোমাকে বলছি, বিভিন্ন চ্যানেলের প্রতিযোগিতা চলে, বিভিন্ন চ্যানেলের যে যেমন পারে করে দেয়, কোনো ট্রেন্ড বাইরে আসেনি। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, 32 বছরের সাংবাদিকতা তার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যে। এখনো পর্যন্ত কোনো ট্রেন্ড বাইরে আসেনি, কোনো পোস্টাল ব্যালটের ট্রেন্ড বাইরে আসেনি, সে আমার চ্যানেলই হোক বা অন্য চ্যানেলই হোক। যা দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলের মধ্যে, আমি নিশ্চিত হয়ে বলছি, সাংবাদিকতা জিনিসটা এমন জায়গায় চলে গেছে, এখন অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে সাংবাদিকতা জিনিস। এবং প্রত্যেকেই কোনো না কোনো এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা করছে, প্রত্যেকেই বিভিন্ন চ্যানেলের সাংবাদিকতা। আবার লোকেরা সাংবাদিক হিসেবে বসে গেছে, এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা হচ্ছে। আমি স্থির বিশ্বাস একটি পোস্টাল ব্যালটের মানে ফলাফল এখনো বাইরে আসেনি। পোস্টাল ব্যালট আস্তে আস্তে কতক্ষণ লাগে? আমার ধারণা 9টার আগে পোস্টাল ব্যালটের কোনো, আমাদের অর্ণব প্রতিনিধি বললেন 9টার আগে কোনোভাবেই আসবেন না, কারণ 8টার মধ্যে 8টার সময় তখনও ঢোকেননি ভোট কর্মীরা। যারা গণনা কেন্দ্রে যাবেন তারা তখনও ঢোকেননি। 8টা, 8:15, 9টা, এখনো কথা বলছিলাম আমরা বিভিন্ন প্রতিনিধির সঙ্গে। অনিরুদ্ধর সঙ্গে চলে যাব লাইভে বনগাঁ থেকে। অনিরুদ্ধ, এখনো পর্যন্ত বাইরে এসেছে কোন রকম তথ্য, কোন রকম ট্রেন্ড? দেখো অয়নদা, তোমার যে আলোচনা চলছিল, অর্থাৎ আমাদের বিশ্বাদা এবং তুমি যে আলোচনা করছিলে যে এখনো পর্যন্ত কোনো ট্রেন্ড বাইরে আসেনি, আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো। আমি রয়েছি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। এখানে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রের গণনা শুরু হবে, কিন্তু এখনও গণনার প্রস্তুতি চলছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো যে পোস্টাল ব্যালটের কথা তুমি বলছিলে, এখনও পোস্টাল ব্যালট ভিতরে প্রবেশ করেনি, অর্থাৎ সবে এসেছে, এখান থেকে ভিতরে নিয়ে যাওয়া হবে পোস্টাল ব্যালট, তারপরেই গণনা শুরু হবে। কিন্তু সেই পোস্টাল ব্যালটের গণনা নিয়ে আলোচনা হচ্ছিল। আমি সরাসরি নিউজ 18 বাংলার দর্শকদের দেখাবো যে এই পোস্টাল ব্যালট এখন ভিতরে যাবে, তারপরেই গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট বিষয়টা এখন যাবে, তারপরে গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট এখানে বনগাঁয় এখনো যায়নি, পোস্টাল ব্যালট ভেতরে যায়নি এখনো। পোস্টাল ব্যালট যাবে, তারপরে গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট এখনো মানে আমি গণনা কেন্দ্রের ভেতরেই ঢোকেনি, ট্রেন্ড বাইরে আসেনি, একটি ট্রেন্ডও বাইরে আসেনি। বিভিন্ন চ্যানেলে যা দেখানো হচ্ছে এগুলো সমস্ত চ্যানেলের প্রতিযোগিতা, অন্য কিচ্ছু নয়। কোনো ট্রেন্ড এখনো পর্যন্ত বাইরে আসতে পারে না, বাস্তবিক আসতে পারে না। এই কারণে আসতে পারে না, তার কারণ 8টায় সমস্ত ব্যালট বাক্সগুলোকে এক করা হয়, তারপর সেটাকে মেলানো হয়, মেলানোর পরে গোনা শুরু হয়। এটা মিনিমাম আসতে 9টার আগে আসবে না, 1 ঘন্টা লাগে। ট্রাঙ্ক গুলো এত বড় বড় ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক দেখে লাভ নেই, তো বাক্স আছে ট্রাঙ্কের ভেতরে, সেটা নয়। পোস্টাল ব্যালট মিলিয়ে তারপর সেটা বানানোতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। তুমি যদি বলো, আমার অভিজ্ঞতা বলছে সকাল 10টার আগে তুমি 2 থেকে 3 রাউন্ড গণনা হবে না পর্যন্ত। আপনারা দেখছেন এই মুহূর্তে গণনা এখনো পর্যন্ত শুরু হয়েছে, কোনো জায়গায় এখনো সেরকম ভাবে ট্রেন্ড এসে পৌঁছয়নি। বিভিন্ন জেলা থেকে আমরা খবর নিলাম, তাদের কাছে, রিপোর্টারদের কাছে এখনো কোনো সেরকম ট্রেন্ড নেই। আমি একটু উত্তরবঙ্গে যাই। উত্তরবঙ্গের পরিস্থিতি 2019 থেকে বিশ্বদা 2021, 2019-এ তৃণমূলের বিপক্ষে ছিল, 2021-এ তবু কিছুটা ওভারকাম করেছিল। 2026-এর কি অবস্থা? দেখো অয়ন, উত্তরবঙ্গে যদি তুমি দেখো, উত্তরবঙ্গের যে সিটগুলো রয়েছে, উত্তরবঙ্গের 9টা সিট রয়েছে। হ্যাঁ, উত্তরবঙ্গের 9টা সিট, 954 উত্তরবঙ্গে টোটাল। 2021-এর ইলেকশনে
তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে দুটো আসন পেয়েছিল, একটা সিতাই আর একটা খুব সম্ভবত শীতলকুচি আসনটা পেয়েছিল, যেখানে তোমার মনে আছে গুলি চলেছিল, সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল। আর সিতাই সিটটা তৃণমূল পেয়েছিল একটাই কারণে, কারণ সিতাই সিটে মাইনরিটি ভোটের শতাংশ অনেক বেশি। তুমি যদি সিতাই দেখো, সিতাইতে মাইনরিটির ভোট প্রায় 35% আছে। গোটা কোচবিহারে তুমি যদি মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, এই সিটগুলো দেখো, এই প্রত্যেকটা সিটে 65%, 60%, 64% এই ধরনের ভোট রয়েছে এসসি ভোট, অর্থাৎ শিডিউল কাস্ট ভোট। এই শিডিউল কাস্ট কারা? মেনলি এই শিডিউল কাস্ট হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন। সুতরাং এই রাজবংশী সম্প্রদায়ের মানুষ কিন্তু বিজেপির সঙ্গে ছিলেন এবং ওই সময়টাতে তারপরে আস্তে আস্তে, এবং সিতাই সিটটাতে মাইনরিটি যেহেতু বেশি ছিল, সিতাই সিটটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আদিবাসীদেরও বাদ দেওয়া হয়েছে। দেখো, আদিবাসী তো কোচবিহারে ওইভাবে আদিবাসী খুব একটা নেই। কোচবিহারটা মেনলি এসসি এবং কিছুটা মুসলমান। রাজবংশীদের নাম বাদ গেছে, আমি তো এসসি বললাম, তো রাজবংশীরা এসসি বললাম। তো কোচবিহারের পলিটিক্সে নাম মাফ করবেন, আমি যখন বলেছি শীতলকুচি বলেছি, মেখলিগঞ্জ হবে। মেখলিগঞ্জ থেকে পরেশ অধিকারী জিতেছিলেন এবং সিতাই থেকে জগদীশ বসুনিয়া জিতেছিলেন। জগদীশ বসুনিয়া পরে 2024 সালে এমপি হয়ে যান। কিন্তু আমার যেটা মনে হয় আস্তে আস্তে যে কোচবিহারে এবার যে লড়াই হচ্ছে, আরেকটা সিট আমি না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে দিনহাটা সিট মাত্র 57 ভোটে জিতেছিলেন বিজেপি, নিশীথ প্রামাণিক, মাত্র 57 ভোটে। 2021-এ 57 ভোটে নিশীথ প্রামাণিক দিনহাটা সিট জিতেছিলেন। এই হ্যাঁ, কিন্তু তারপরে বাই ইলেকশন ইলেকশনে রেকর্ড ভোটে জিতেছিলেন উদয়ন গুহ। এই দিনহাটা সিটটা কিন্তু অত্যন্ত মার্জিনাল সিট। এই এখন নিশীথ প্রামাণিক সরে গেছেন, মাথাভাঙায় চলে গেছেন। এই গোটা কোচবিহারে কিন্তু মার্জিনাল সিট অনেকগুলো রয়েছে। আমার ব্যক্তিগত ঘুরে আমার যে মনে হয়েছে যে সিতাই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল, দিনহাটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল, নাটাবাড়ি যেখানে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাঁড়াতেন, এই নাটাবাড়ি সিটটা কিন্তু এখানেও মাইনরিটি ভোট প্রায় 25%-এর ওপর রয়েছে। এই নাটাবাড়ি সিটটাও কিন্তু বেশ মানে মার্জিনাল সিট, এটা কোন দিকে যাবে আমি বলতে পারবো না। কোচবিহার দক্ষিণ এই সিটটাতে বিজেপি এবার তাদের জয়ী ক্যান্ডিডেটকে প্রার্থী করেনি। এখানে তৃণমূল প্রার্থী করেছে তাদের জেলা সভাপতি হিপ্পিকে এবং অভিজিৎ দেব ভৌমিককে। এই সিটটাও কিন্তু ভালো লড়াই হবে। মাথাভাঙায় নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছিলেন, আর মেখলিগঞ্জ সিট এখানে পরেশ অধিকারীর একটা প্রভাব আছে। সুতরাং এই সিটেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। মাথাভাঙাতে নিশীথ প্রামাণিকের কোনো অসুবিধাই হবে না, এরকম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আমরা এই আলোচনায় আসবো, খবরে আসবো, সব খবর, সব আপডেট সবার আগে নিউজ 18 বাংলায়, তবে হেডলাইন্সের পরে। হেডলাইন্স নিবেদন করছে উৎকর্ষ পাইপস ও ফিটিংস, পাইপসের অলরাউন্ডার। 26-এর চ্যালেঞ্জে ব্যাটল গ্রাউন্ড বাংলা, 2 দফায় 23 জেলায় ভোটের পর কাউন্টিং এর অ্যাসিড টেস্ট। ঘাসফুল বনাম পদ্মের টক্করে কি ফয়সালা? চোরা স্রোতে লড়াইয়ে ফিরবে হাত কাস্তে। ভোট কাটাকাটিতে কতটা ফ্যাক্টর নওশাদ হুমায়ুনের দল? রেজাল্টে নজর। ভোট গণনায় আসনের অঙ্ক ফলতায় প্রক্রিয়া বাতিল করে ফের নির্বাচন 21 মে। বাংলার 294 বিধানসভা কেন্দ্রের মধ্যে 293টির আজই রেজাল্ট আউট। ম্যাজিক ফিগার কার দখলে? জনমতের অপেক্ষা। কলকাতার 7 সেন্টার সহ 77 গণনা কেন্দ্রে নিরাপত্তার বজ্র আঁটুনি। এসআইআর রেকর্ড আধা সেনা প্রশাসনের খোল নলছে বদলের পর এবার কাউন্টিংয়েও বেনজির সুরক্ষা। ত্রিস্তরীয় বলয়ের কড়াকড়ি 293 আসনে 432 কাউন্টিং পর্যবেক্ষক কমিশনের। ফের স্ট্রং সংঘাতে শান। গণনার আগের রাতেও সরব মমতা। কলকাতা থেকে শ্রীরামপুর, কৃষ্ণনগর, আউসগ্রাম যথেচ্ছ লোডশেডিং, সিসি ক্যামেরা বন্ধ, অবাধ গাড়ি যাতায়াতের অভিযোগ। ইভিএম কারচুপির ছক বিজেপির। তোপ দেখেই তৃণমূল কর্মীদের সজাগ থাকার নির্দেশ।
কাউন্টিং এ কড়া নজর। কালীঘাটের বাড়ি থেকেই রাজ্যের 77 গণনা কেন্দ্রের খোঁজ খবর মমতার। জেলায় জেলায় নেতাদের সঙ্গে কথা, দলীয় পর্যবেক্ষকদের থেকেও নিয়মিত রিপোর্ট নিচ্ছেন তৃণমূল নেত্রী, যোগাযোগ ও রাখছেন অভিষেকও। হেডলাইন্স নিবেদন করল উৎকর্ষ পাইপস ও ফিটিংস, পাইপসের অলরাউন্ডার। বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনা শুরু হওয়ার কথা 8টার সময়, কিন্তু এখনো দীর্ঘ লাইন। ভোট কেন্দ্রের বাইরে, গণনা কেন্দ্রের বাইরে কি হবে? ট্রেন্ড কিছু কিছু আসছে, কিন্তু এখনো তো বেশিরভাগই পোস্টাল ব্যালট ঢোকেইনি। এখনো গণনা কেন্দ্রে ভোট কর্মীরা, যারা গণনা কর্মী, তারা ঢোকেনি। সরাসরি চলে যাব নেতাজি ইন্ডোর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সোনিয়া। সোনিয়া, কি অবস্থা?